এই যে অভিযোগ অভিযোগ করা যে যাচ্ছে এবং মানুষ যে অভিযোগ বিশ্বাস করতে শুরু করেছে, সেখানে কিন্তু একটা কিউ আছে। অভিযোগটা পুরোপুরি মিথ্যে হতে পারে, অভিযোগের কোনো সত্যতা নাই, কিন্তু মানুষ কেন জানি এই অভিযোগটার ব্যাপারে বেশ নড়ে চড়ে বসছিল যে কেন এই ধরনের অভিযোগ। তো মানুষের একটা ধারণা হয়েছে যে বেশ কিছু উপদেষ্টা তারা নিজের দায়িত্ব পালনে সক্ষম না। এই ক্ষেত্রে আমাদের তরুণ যারা আছেন তারা এই বিদ্রোহের জন্য, দ্রোহের জন্য বা ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য খুবই উপযুক্ত ছিলেন, বাট সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের উপযুক্ততা নিয়ে এখন প্রশ্ন আসছে। এবং এই সরকারের তো পুরা আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক প্রশ্ন, যে এইবারই প্রথম ছাত্ররা, এই তরুণরা দায়িত্বে গিয়েছেন এবং এমন এমন দায়িত্বে গিয়েছেন যে দায়িত্ব পালন করার জন্য তারা কতটা তাদের উপযুক্ততা আছে এই ব্যাপারে তো প্রশ্ন থেকেই যায়। এখানে খেটে খাওয়া মানুষ আছে, মজুর আছে, রিক্সাওয়ালা আছে, ছোট দোকানদার আছে, এমনকি আওয়ামী পরিবারের লোকজনও আছে। এই মিরপুরে বলেন, গুলশানে বলেন, অনেক আওয়ামী পরিবারের লোকজন গেছে এবং তাদেরকে যখন জিজ্ঞেস করেছে তাদের বন্ধুরা বা তাদের প্রতিবেশীরা, তখন তাদের উত্তর হলো যে আমার ছেলে যদি 10 নম্বর গোল চক্করে চলে যায়, গুলি খেতে পারে, তা আমি কেন এখানে বাসায় বসে থাকবো? আমার ছেলেকে তো ফিরিয়ে আনতে হবে। আমরা 70-এ 69-এ একটা গণ অভ্যুত্থান দেখেছি, আমরা 90-এ একটা গণ অভ্যুত্থান দেখেছি মোটা দাগে, এবং অনেক আন্দোলন আমরা দেখেছি। বাট সফল গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয় এবং নতুন সরকার আসে, সেই গণ অভ্যুত্থানের সরকারে কিন্তু আমরা ছাত্রদেরকে, মানে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তখনকার কথা চিন্তা করেন, রাজ্জাক, তোফায়েল, আসম রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, নামগুলো শুনলেই তো গা শিউরে ওঠে। কয়েকজন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা ঠিক করবে কোথায় কাকে ডিসি কীভাবে নিয়োগ করা হবে, সচিবদের কীভাবে পদোন্নতি হবে, পদায়ন হবে, বাট এগুলো ঠিকমতো করতে হবে। কিন্তু এই ঘুম ভাঙার কথা তো এই সরকার অন্তত ছিল না। আপনার কি মনে হয় যেহেতু এই উপদেষ্টারা, তরুণ উপদেষ্টারা একটা বিপ্লবের, একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কাজেই তারা সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন, তারা সৎ থাকবেন, এটা ধরে নেওয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে? ব্যাপারটা কি তাই? খুব স্বাভাবিক, তারা যে রিস্ক নিয়েছিলেন এবং তারা যেভাবে একটা আন্দোলনকে একটা চূড়ান্ত দিকে নিয়ে যেতে পেরেছেন, যদিও জনগণের অংশগ্রহণ ছাড়া এটা সম্ভব হতো না। কোটা আন্দোলনের সময়টুকু আমরা জানি এবং পরবর্তীতে কীভাবে জনগণ সম্পৃক্ত হলো এবং লক্ষ মানুষের সম্পৃক্ততা আছে। এখানে খেটে খাওয়া মানুষ আছে, মজুর আছে, রিক্সাওয়ালা আছে, ছোট দোকানদার আছে, এমনকি আওয়ামী পরিবারের লোকজনও আছে। এই মিরপুরে বলেন, গুলশানে বলেন, অনেক আওয়ামী পরিবারের লোকজন গেছে এবং তাদেরকে যখন জিজ্ঞেস করেছে তাদের বন্ধুরা বা তাদের প্রতিবেশীরা, তখন তাদের উত্তর হলো যে আমার ছেলে যদি 10 নম্বর গোল চক্করে চলে যায়, গুলি খেতে পারে, তা আমি কেন এখানে বাসায় বসে থাকবো? আমার ছেলেকে তো ফিরিয়ে আনতে হবে। তো এই যে বিশাল একটা আন্দোলনের পরে যারা নেতৃত্বে ছিলেন তারা অবশ্যই সেই আন্দোলনের একটা হিরো, বীর, এটা আপনি বলতেই পারেন, এবং এটা নিয়ে কোনো বিতর্ক করার কিছু না, দে আর বীর। এখন আমাদের দেশে তো এইটাই প্রথম ছাত্র গণ অভ্যুত্থান না। আমাদের দেশে আপনি হয়তো দেখেননি, আমরা 70-এ 69-এ একটা গণ অভ্যুত্থান দেখেছি, আমরা 90-এ একটা গণ অভ্যুত্থান দেখেছি মোটা দাগে, এবং অনেক আন্দোলন আমরা দেখেছি। বাট সফল গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয় এবং নতুন সরকার আসে, সেই গণ অভ্যুত্থানের সরকারে কিন্তু আমরা ছাত্রদেরকে, মানে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তখনকার কথা চিন্তা করেন, রাজ্জাক, তোফায়েল, আসম রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, নামগুলো শুনলেই তো গা শিউরে ওঠে। তখন হতো, তারপরে তাদের হয়তো বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাদের কিছু সীমাবদ্ধতা আমাদের সামনে আসছে, বিতর্ক আসছে। বা 90-এর গণ অভ্যুত্থানে যারা ছিলেন কেউই কখনো কিন্তু এই ছাত্ররা যে পার্লামেন্ট মেম্বার হওয়ারও দাবি করেননি, তারা আবার ফিরে গেছেন শিক্ষাঙ্গনে, আবার ছাত্র রাজনীতি করেছেন অথবা রাজনীতিতে যোগ দিয়েছেন। তো এই যে এইবারই একটা ব্যত্যয় বলতে পারেন, বা এটাই হয়তো স্বাভাবিক ছিল, এটাই এরকমই হওয়ার কথা ছিল, এরকমও ধরে নিতে পারেন। এটা ডিজাইনের অংশ কিনা সেটাও আপনি জিজ্ঞাসা করতে পারেন, বা আমরা ভাবতে পারি যে এইবারই প্রথম ছাত্ররা, এই তরুণরা দায়িত্বে গিয়েছেন এবং এমন এমন দায়িত্বে গিয়েছেন যে দায়িত্ব পালন করার জন্য তারা কতটা তাদের উপযুক্ততা আছে এই ব্যাপারে তো প্রশ্ন থেকেই যায়। কারণ আপনি যদি সরাসরি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন নেই, উইদাউট এনি ট্রেনিং, হ্যাঁ, তো উনি তো আর সরকারি কাজ করছেন না, উনি গণকর্মচারী না। গণকর্মচারী হলে তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করতে হতো। তো উনি তো রাজনীতিবিদ, সুতরাং রাজনীতিবিদরা তো মন্ত্রী হয়ে যাবে, উপদেষ্টা হবে, এটাই স্বাভাবিক। বাট তারপরে তো রাজনীতি স্কুলের অনেক ব্যাপার আছে, যে রাজনীতিতে আপনি কতদিন ধরে আছেন, কতটা কাজ করেছেন, এমনকি ইলেকশনের ব্যাপারে আমরা মনে করি যে একটা মানুষ ইলেকশন কতটা করেছে, ইউনিয়ন পরিষদ সহ চেয়ারম্যান ইলেকশন করেছে কিনা, উপজেলা পরিষদ করেছে কিনা, এমপি নির্বাচন কয়বার করেছে, বা কতদিন ধরে তিনি রাজনীতি করেন। তো এই সব মিলিয়ে কিন্তু ওই ম্যাচুরিটিটা আসে তখন তারা যখন মন্ত্রণালয় চালাতে যান বা মন্ত্রী হন, বা মন্ত্রীরা যখন একসাথে কাজ করেন, তখন সেখানেও কিন্তু তাদের একটা
ট্রেনিং হয়ে যায় এবং সেই কারণে তারা ঠিকমতো পরিচালনা করতে পারেন। তারপরে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি আগে দেশ ঠিকমতো পরিচালনা হয়েছে? হয় নাই, করা সম্ভব। বাট আমি যদি দুর্নীতি করতে চাই, আমি যদি লুটপাট করতে চাই, আমি যদি আইন ভঙ্গ করতে চাই ওই পজিশনে যেয়ে, তাহলে তো আমি এটা করতেই পারি। সেটা তো ব্যক্তির ব্যাপার, কিন্তু একজন ব্যক্তিকে আপনার উপযোগী হতে হবে। এই ক্ষেত্রে আমাদের তরুণ যারা আছেন তারা এই বিদ্রোহের জন্য, দ্রোহের জন্য বা ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য খুবই উপযুক্ত ছিলেন। বাট সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের উপযুক্ততা নিয়ে এখন প্রশ্ন আসছে। এবং এই সরকারের তো পুরা আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক প্রশ্ন। এই আপনি একটু আগে বলছিলেন যে 8 জনের বিরুদ্ধে একজন বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি প্রাক্তন সচিব এবং বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন এবং বৈষম্য বিরোধী কি একটা বৈষম্য বিরোধী কর্মচারীদেরও নেতা উনি, মানে তার অনেকগুলো ফেদার আছে। তো তিনি যখন বলেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে প্রমাণও আছে, তখন কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা হওয়ার স্কোপ ছিল এবং সরকার কিন্তু আলোচনা করতে পারত। কিন্তু দেখা গেল যে উনি হয়তো বিকালবেলা এটা বলেছেন, আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত বিকালবেলা একটা সেমিনারে বলেছেন। পরের দিন সকালবেলার মধ্যে 10টা 11টার মধ্যে আমরা ক্যাবিনেট সেক্রেটারি একটা স্টেটমেন্ট দেখলাম এবং ক্যাবিনেট সেক্রেটারি তো নিশ্চয়ই নিজেই স্টেটমেন্ট দেননি, এটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাকে বলার পর তিনি নিশ্চয়ই এটা দিয়েছেন, কারণ উনি নিজের থেকেই এটা দেওয়ার কথা না। বাট আপনি একবারে সব কিছু নাকচ করে দিলেন। আপনি তো ওইটাও তদন্ত করতে পারতেন এবং তাকে একটা আহ্বান জানানো হয়েছে যে তিনি তার প্রমাণ নিয়ে হাজির হন, কিন্তু তিনি তো এখনও হাজির হননি। সুতরাং এই যে অভিযোগ করা যে যাচ্ছে এবং মানুষ যে অভিযোগ বিশ্বাস করতে শুরু করেছে, সেখানে কিন্তু একটা কিউ আছে। অভিযোগটা পুরোপুরি মিথ্যে হতে পারে, অভিযোগের কোনো সত্যতা নাই, কিন্তু মানুষ কেন জানি এই অভিযোগটার ব্যাপারে বেশ নড়ে চড়ে বসছিল যে কেন এই ধরনের অভিযোগ। তো মানুষের একটা ধারণা হয়েছে যে বেশ কিছু উপদেষ্টা তারা নিজের দায়িত্ব পালনে সক্ষম না, তাদের সক্ষমতা নেই, তারা দেশকে পরিচালনা করার জন্য যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার বা যে ধরনের অথরিটি দরকার, মনিটরিং ক্যাপাবিলিটি দরকার, সেটা তাদের নাই। এবং সেই সব কারণে আর এই যে আমাদের তরুণ উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেসব কারণে এই ধারণা মানুষের মধ্যে প্রথিত হচ্ছে যে হ্যাঁ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে। তিনি যেটা বলেছেন দুর্নীতির বাইরেও, দুর্নীতি তো আর অর্থনৈতিক দুর্নীতি না, ওই যে তাদের ছাড়া কোনো নিয়োগ বদলি হয় না। আগে তো আমরা নিয়োগ বদলি বাণিজ্য শুনতাম, তাই না? এখন তাদের ছাড়া যদি নিয়োগ বদলি না হয়, তারা যদি এটাতে ইন্টারভেন করেন, হ্যাঁ, ওই যে সেই ভয়ে হয়তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমি সব লটারি করে দেবো, ওটাও তো কোনো সমস্যার সমাধান না। এনিওয়ে, তো এই যে এই ঘটনাগুলো ঘটার কথা না। এখানে প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের যে জনপ্রশাসন, তার প্রধান। এখানে একটা কমিটি আছে, মানে যেভাবে আগে হতো, আগের জিনিস সিস্টেম আপনার ভালো নাও লাগতে পারে, আপনি নতুন সিস্টেম করেন। এখন তো যে কয়েকজন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা ঠিক করবে কোথায় কাকে ডিসি কীভাবে নিয়োগ করা হবে, সচিবদের কীভাবে পদোন্নতি হবে, পদায়ন হবে। বাট এগুলো ঠিকমতো করতে হবে। আপনি তো একটা সিস্টেম করছেন, ওই সিস্টেমে থাকেন, কিন্তু ওই সিস্টেমে যদি যিনি সিস্টেমের অংশ না, তিনি যদি বাইরে থেকে এসে ওইটাতে বলেন, প্রভাব বিস্তার করেন। যেমন একটা জিনিস তো আছে যে ঢাকা ঢাকা দক্ষিণের মেয়র নাকি একজন উপদেষ্টার চিঠিতে অথবা উপদেষ্টার কথায় দেওয়া হয়েছে। তো এটা তো একটা ইন্টারভেনশন হয়ে গেল, এটা তো হওয়ার কথা না। এবং তার বিরুদ্ধে তো অন্য অভিযোগ আছে, রাজনৈতিক একটা অভিযোগ আছে, এবং সেটার ব্যাপারে কিন্তু কোনো আমরা উত্তর পাইনি। সো এখন উত্তর পাওয়া তো যাচ্ছে না। উত্তর না পাওয়া গেলে আপনি কী করবেন?